হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তোমরা আশা করি থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে আমি কি পড়াতে যাচ্ছি। হ্যাঁ, আজকে কিন্তু আমি ইলিয়াড পড়াতে যাচ্ছি। এবার তোমরা বলতে পারো ইলিয়াড আমি কেন পড়াচ্ছি। ইলিয়াড কিন্তু এই কারণে পড়াচ্ছি যে আমরা কিন্তু গ্রিক মানে এসএসসি এসএলএসটির জন্য পড়তে গিয়ে দেখেছি গ্রিক মাইথোলজি থেকে অনেক কোয়েশ্চেন আসছে, মানে কিভাবে আসছে সেটা কিন্তু অ্যালিউশন আকারে কোয়েশ্চেন আসছে। তো সেগুলো আমাদের কি করতে হচ্ছে, মুখস্থ করতে হচ্ছে। কিন্তু আমরা যদি এই গল্পগুলি জানি তাহলে কিন্তু আমাদের আর অ্যালিউশন মনে রাখতে মানে মুখস্থ করতে হবে না, সেটা কিন্তু আমরা দেখে বুঝে যাব যে কোথা থেকে কিভাবে নেওয়া হচ্ছে। তো এই কারণে কিন্তু আমার এই ক্লাসটি করানো, তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটি দেখবে। এটা কিন্তু মানে পার্ট পার্টে আমার ভিডিও আসতে থাকবে, কিভাবে কোয়েশ্চেনগুলো কিভাবে রিলেটেড, কিভাবে আমাদের সিলেবাসের সাথে রিলেটেড, কিভাবে কোয়েশ্চেন আসতে পারে, সবই আমি আস্তে আস্তে একের পর এক ক্লাস নিয়ে কিন্তু আসব। তো এই ইলিয়াডের স্টোরিটা আমরা অবশ্যই জানি যে ইলিয়াড একটা এপিক পোয়েম এবং এটা লেখা কিন্তু গ্রিক পোয়েট হোমারের। ঠিক আছে, তো এই ইলিয়াডের গল্পটা জানতে হলে আমাদের কিন্তু একটু আগে যেতে হবে, মানে আগে কি ঘটেছিল, কিভাবে এই যুদ্ধটা শুরু হলো। যে ইলিয়াডে যে যুদ্ধটা দেওয়া আছে, মানে 10 বছরের একটা যুদ্ধ, যেটাকে আমরা ট্রোজান ওয়ার নামে জানি, যেটা থেকে প্রচুর আমাদের এই টেক্সট পোয়েম বলো বা টেক্সটের বিভিন্ন জায়গায় যেখান থেকে আমাদের কিন্তু কোয়েশ্চেন আসছে এবং রিলেটেড আছে আমাদের এসএসসি এসএলএসটির সিলেবাসে। তো এই যে 10 ইয়ার্স যে যুদ্ধটা হয়, যে ট্রোজান ওয়ারটা হয়, সেটাই কিন্তু ইলিয়াডের কাহিনী। কিন্তু সেখানে কিন্তু পুরো 10 ইয়ার্সের যুদ্ধের কথা কিন্তু বলা নেই ইলিয়াডের মধ্যে। সেই 10 বছরের একদম শেষ মানে 9 বছর কমপ্লিট হয়ে যাওয়ার পর শেষ পর্যায়ের কিছু কাহিনী নিয়ে কিন্তু ইলিয়াডটা লেখা। তো এবার সেটা বুঝতে গেলে বললাম ওই কিছুটা আগের গল্প আমাদের জানতে হবে। কেমন গল্প, তো সেটা আমরা শুনে নেই। তো এটা হচ্ছে যে কি হয় প্রথমে, যে জিউস যে স্বর্গের রাজা, সে কি করে একটা মানে একটা ফিস্ট দেয়। সেই ফিস্টটা কিসের ছিল, একটা ওয়েডিং ফিস্ট ছিল। থেটিস এবং পেলুস নামে এই দুজনের বিয়ে ছিল। সেই ওয়েডিং সেরেমনির একটা মানে সেই ওয়েডিং সেরেমনির জন্য একটা ভোজসভার আয়োজন করা হয়। ঠিক আছে, যেটা আয়োজন করে জিউস। সেখানে সমস্ত দেবদেবীকে নেমন্তন্ন করা হয়, কিন্তু বাকি থাকে শুধুমাত্র এরিসকে। এই একটা শুভ অনুষ্ঠানে তারা এরিসকে নেমন্তন্ন করে না, কেননা এরিস ছিল গডেস অফ স্ট্রাইপ অর ডিসকর্ড, মানে বিবাদের দেবী ছিল। এই জন্য এরিসকে তারা নেমন্তন্ন করে না। এতে কিন্তু এরিস ভীষণ ক্ষুব্ধ হয় এবং সে কি করে, সেই ভোজ সভায় বা সেই ফিস্টে সে একটা আপেল ছুঁড়ে দেয় সেই ফিস্টের মাঝখানে। আর সেই আপেলের মধ্যে লেখা থাকে যে এই আপেলটি তার জন্য হবে যে সবচেয়ে সুন্দরী। ঠিক আছে, এবার ওই যে ভোজসভা, সেই ভোজসভায় তো সমস্ত দেবদেবীরা উপস্থিত ছিলেন। তো তার মধ্যে 3জন ভীষণ সুন্দরী দেবী ছিলেন। তাদের নাম ছিল, একজনের নাম হেরা, তারপর অ্যাথেনা এবং অ্যাফ্রোডাইট। এবার এই আপেলটি কার হবে সেই নিয়ে, মানে কে সব থেকে সুন্দরী সেটা প্রমাণ করতে তাদের মধ্যে কিন্তু বিবাদ শুরু হয়ে যায়, হেরা, অ্যাথেনা এবং অ্যাফ্রোডাইটের মধ্যে। এবার এই বিবাদের মীমাংসার দায়িত্ব পড়ে এই প্যারিস নামক একজন মানে পৃথিবীর একজন ব্যক্তির উপর। ঠিক আছে, সে আবার কে, সেই প্যারিস হচ্ছে ট্রয়ের প্রিন্স। ট্রয়ের প্রিন্স হচ্ছে মানে ট্রয়ের রাজপুত্র হচ্ছে প্যারিস। সেই প্যারিসের উপর দায়িত্ব পড়ে যে এদের মধ্যে কে সুন্দরী সেটা নির্বাচন করা। এবার এই 3জন প্যারিসের কাছে পৌঁছে যায় এবং পৌঁছে গিয়ে তারা কিন্তু বিভিন্ন রকমভাবে প্যারিসকে প্রলুব্ধ করতে থাকে। আর এখানে একটা কথা বলে রাখা দরকার, প্যারিস কিন্তু ভীষণ হ্যান্ডসাম ছিল। ঠিক আছে, হ্যান্ডসাম এবং ওয়াইজও ছিল। এবার হেরা, অ্যাথেনা এবং অ্যাফ্রোডাইট তাকে প্রলুব্ধ করতে শুরু করে, তো বিভিন্নভাবে প্রলুব্ধ করে। তো হেরা তাকে বলে যে তুমি যদি আমাকে সবথেকে সুন্দরী বলে ঘোষণা করো তাহলে কিন্তু তুমি অনেক পাওয়ার পাবে, অনেক ক্ষমতার অধিকারী হয়ে যাবে, এটা হেরা বলে।
তো তারপর এথেনা কি বলে, এথেনা বলে তুমি যদি আমাকে আমাকে তুমি যদি সব থেকে সুন্দরী বলে ঘোষণা করো, তাহলে কিন্তু তুমি অনেক জ্ঞান ও বিদ্যার অধিকারী হবে। কিন্তু অ্যাফ্রোডাইট কিন্তু শেষে বলে যে যদি তুমি আমাকে নির্বাচন করো, তাহলে কিন্তু তুমি ভালোবাসা পাবে। কেমন ভালোবাসা? তুমি কিন্তু এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীকে বিয়ে করতে পারবে, তুমি নিজের করে পাবে। তো এই কথাটা কিন্তু প্যারিসের মনে টাচ করে যায়। প্যারিস কিন্তু এতে মানে এই ফাঁদে পড়ে যায় এবং প্যারিস তখন অ্যাফ্রোডাইটকে কিন্তু সব থেকে সুন্দরী বলে ঘোষণা করে এবং তাদের বিবাদের মীমাংসা ঘটায়। কিন্তু এতে অ্যাফ্রোডাইট খুশি হয়, কিন্তু সাথে সাথে হেরা এবং এথেনা কিন্তু এতে ক্ষুব্ধ হয়। এবং এটা কিন্তু আমরা ইলিয়াডের যখন স্টোরিটা পড়ব তখন আমরা বুঝতে পারবো যে এই যুদ্ধের মধ্যে এরা কাকে কিভাবে সাহায্য করে। ঠিক আছে, এবার এই অ্যাফ্রোডাইট তখন তাকে যে বলে যে তুমি সব থেকে সুন্দরী রমণীকে তুমি পাবে, তখন সেই হিসাবে যে স্পার্টা নামক গ্রিকের স্পার্টা নামক যে একটা কিংডম ছিল, সেই কিংডমে ম্যানেলোস নামে একজন কিং ছিল, যার তার যে রানী ছিল সেই রানীর নাম ছিল হেলেন। সে ছিল সব থেকে সুন্দরী এবং সেই আশীর্বাদ বলে, অ্যাফ্রোডাইটের আশীর্বাদ বলে কিন্তু সেই প্যারিস কিন্তু সেই স্পার্টাতে পৌঁছে যায় এবং বিভিন্নভাবে সে কিন্তু হেলেনকে ইমপ্রেস করে এবং হেলেনকে নিয়ে কিন্তু সে পালিয়ে যায়। ঠিক আছে, এই যে প্যারিস হেলেনকে নিয়ে পালিয়ে যায়, এই ঘটনাতে কিন্তু ম্যানেলোস এবং টোটাল গ্রিকরা কিন্তু অপমানিত বোধ করে এবং ম্যানেলোস কিন্তু তখন তার দাদা অ্যাগামেননের কাছে যায় এবং অ্যাগামেনন কী করে, তখন সমস্ত যে বিভিন্ন কিংডমের যে রাজারা আছে সমস্ত তাদের নিয়ে কিন্তু একটা সম্মিলিত বৈঠক করে এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা কিন্তু ট্রয়কে আক্রমণ করবে তাদের এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। এবং তারা কি করে, এই ট্রয়কে তারা আক্রমণ করে এবং ট্রয় যেহেতু সুরক্ষিত ছিল প্রাচীরের দ্বারা, তাই তারা কিন্তু তাদের ধ্বংস করতে পারে না, ট্রয়কে কিন্তু ধ্বংস করতে পারে না। এবং তারা কি করে, ঘাঁটি গেড়েই ট্রয়ের পাশে থাকতে শুরু করে এবং 10 বছর তারা কিন্তু সেখানে ঘাঁটি গেড়ে থাকে, তাঁবু দিয়ে থাকে এবং সমস্ত জাহাজ সেখানে তাদের রাখা থাকে এবং তারা কিন্তু যুদ্ধ চালিয়ে যেতে থাকে। তো এই ইলিয়াডের মধ্যে কিন্তু এই 10 বছরের পুরো যুদ্ধটা দেওয়া নেই, শুধুমাত্র শেষ পর্যায়ের কিছু কাহিনী নিয়ে ইলিয়াডটা লেখা হয়েছে। ঠিক আছে, এবার এই যে যুদ্ধটা সংগঠিত হয়, এটার কারণটা কিন্তু ছিল এই হেলেন। এবার এই যুদ্ধ এই ঘটনাটা নিয়েই ইলিয়াডটা লেখা, তাই তো। এবার ইলিয়াডটা যখন শুরু হয় আমরা দেখতে পাই এখানে শুরুটা হচ্ছে একটা মাঝখান থেকে একটা গল্প শুরু হয়ে যায় ইলিয়াডের। কি সেখানে আমরা দেখতে পাই অ্যাকিলেস নামে একজন গ্রিক ওয়ারিয়র প্রচণ্ড রাগান্বিত হয়ে আছে। এবার তার রাগের কারণ কি, তখন আমরা জানতে পারি যে এখানে অ্যাকিলেস যে গ্রিক ওয়ারিয়র অ্যাকিলেস গ্রিক হিরো, সে কিন্তু কি করছে, অ্যাগামেমননের সাথে কিছু একটা নিয়ে ঝামেলা করছে। ঝামেলাটা কি, সে রাগান্বিত হয়ে কেন আছে, তখন আমরা দেখতে পাই এখানে যে তারা যে 10 বছর ধরে এখানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা কিন্তু বসে নেই। তারা কি করেছে, যে ট্রয়ের আশেপাশে যে কিংডমগুলো আছে সেগুলোতে যুদ্ধ করে তারা কিন্তু অনেক দখল করে নিয়েছে। তো এরকম কিছু কিংডমের দখল করতে গিয়ে তারা কিন্তু বন্দিনী হিসেবে দুজনকে পেয়েছে। তো কারা কারা তারা বন্দিনী হিসেবে দুজন রমণীকে পেয়েছে, একজনের নাম ক্রাইসেস এবং আরেকজনের নাম ব্রেসেইস। ঠিক আছে, এই দুজনকে পাই। এবার এই দুজন কারা, এই দুজন হচ্ছে ক্রাইসেস নামক একজন প্রিস্ট ছিল, যে প্রিস্ট কিনা অ্যাপেলো দেবতার পুজো করতেন, পূজারী ছিলেন তিনি অ্যাপেলো দেবতার। তো তার 2 কন্যাকে কিন্তু কি করে, তারা দুজন বন্দিনী হিসাবে নিয়ে যায়। কে, অ্যাকিলেস এবং অ্যাগামেমনন, তারা যুদ্ধে জয়ের পর। ঠিক আছে, এবার এই সেই প্রিস্ট ক্রাইসেস কী করে, অ্যাগামেমননের কাছে রিকোয়েস্ট করে তার কন্যা ক্রাইসেসকে কিন্তু ফিরিয়ে দেবার জন্য।
আর তার পরিবর্তে সে কিন্তু পণ দিতেও রাজি হয়, যে কিছু ধন সম্পদের পরিবর্তে যাতে ক্রাইসিসকে ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু অ্যাগামেমনন সেটা মানতে রাজি হন না। এবং এর ফলে কি হয়, পৃষ্ঠ কিন্তু মানে ক্রাইসিস কিন্তু প্রচণ্ড ক্ষেপে যায়, এবং ক্ষেপে গিয়ে ক্ষুব্ধ হয়ে সে কিন্তু তার যে দেবতা ছিল অ্যাপেলোর কাছে কিন্তু প্রার্থনা করে যাতে গ্রিকদের ক্ষতি করে দেয়। তো অ্যাপেলো দেবতা সে হিসেবে কি করে, গ্রিকদের মধ্যে কিন্তু প্লেগ ছড়িয়ে দেয়, আর এতে প্রচুর গ্রিক ওয়ারিয়র কিন্তু মারা যায়। এবার তারা কারণ বুঝতে পারে না কী কারণে এরকমভাবে প্লেগ ছড়িয়ে গেল এবং তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হতে থাকলো। তখন এই অ্যাকিলেস কী করে, অ্যাকিলেস কিন্তু একটা বৈঠক সভার আয়োজন করে সমস্ত ওয়ারিয়রদের নিয়ে, এবং সেখানে তারা অ্যাগামেমননকে রিকোয়েস্ট করে যে ক্রাইসিসকে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং তাদের সবার রিকোয়েস্টে অ্যাগামেমনন একজন প্রফেটের কাছে যায়, যে ভবিষ্যৎ বক্তা আর কি, তার কাছে যায় কী কারণে এরকমভাবে প্লেগ ছড়িয়ে গেল। তখন সেই বক্তা কিন্তু বলে এর কারণ কিন্তু হচ্ছে ক্রাইসিস, এই ক্রাইসিসকে ফিরিয়ে না দেওয়ার ক্রোধে কিন্তু অ্যাপেলো তাদের এরকম প্লেগ ছড়িয়েছে। তো তখন সে বাধ্য হয়, মানে অ্যাচিলেস রিকোয়েস্টও করে অ্যাগামেমননকে, তখন সে বাধ্য হয় ক্রাইসিসকে ফিরিয়ে দিতে। কিন্তু এবার যে সে ক্রাইসিসকে ফিরিয়ে দিল, কারণ ক্রাইসিস ছিল অ্যাগামেমননের দখলে, এবং যে ব্রিসিস ছিল অ্যাকিলেসের দখলে, ঠিক আছে। এবার যেই ক্রাইসিসকে ফিরিয়ে দেওয়া হলো, সেই মুহূর্তেই অ্যাগামেমনন ডিমান্ড করতে থাকলো যে অ্যাকিলেসের যে কাছে যে ব্রিসিস আছে তাকে অ্যাগামেমননকে দিয়ে দিতে হবে। এতে এই সমস্ত সভার মাঝখানে এরকম অপমান কিন্তু মানে অ্যাকিলেস একদম সহ্য করতে পারল না, সে অপমানিত বোধ করলো, এবং সে বাধ্য হয়ে ব্রেসিসকে দিয়েও দিল অ্যাগামেমননকে, কিন্তু সে তখনই বলল যে সে কিন্তু এই যুদ্ধে তার সাথ আর দেবে না, তার সঙ্গ কিন্তু আর দেবে না। এবং সে এতটাই ক্ষুব্ধ হয়ে পড়ল যে অ্যাচিলেস কী করলো, তখন তার মা যে ছিল অ্যাচিলেসের মা, আমরা যে গল্পটা শুরুতে যে মানে কাহিনীটা বলেছিলাম সেখানে আমরা থেটিসের উল্লেখ পেয়েছিলাম, থেটিস এবং পেলুসের ওয়েডিং সেরিমনি ছিল। তো এই থেটিস কিন্তু অ্যাকিলিসের মাদার, এবং সে কিন্তু একজন সি গডেস, ঠিক আছে, সে কিন্তু সি গডেস। এবং তখন অ্যাকিলেস কী করে, সে অ্যাগামেমননের ওপর রাগ করে কিন্তু থেটিসের কাছে যায়, মানে তার মায়ের কাছে যায়, এবং মায়ের কাছে গিয়ে বলে যে সে যাতে জিউস মানে স্বর্গের দেবতার কাছে যাতে প্রার্থনা করে যাতে ট্রয়রা গ্রিককে হারায়, মানে সে নিজের দলের মানে পতন চাইছিল শুধুমাত্র এই অ্যাগামেমননের সাথে মানে অ্যাকিলেসের এই ঝামেলার জন্য, ঠিক আছে। এবং থেটিস তাই করে, প্রার্থনা করে জিউসের কাছে যাতে মানে গ্রিকদের পতন হয়, এবং সেই অনুসারে জিউস কিন্তু ট্রয়দের সাহায্য করতেও থাকে। অ্যাকচুয়ালি এই অ্যাকিলেস মানে অ্যাকিয়ানদের বা গ্রিকদের এটা বোঝাতে চেয়েছিল যে সে তার দলের জন্য কতটা ইম্পর্টেন্ট, তাকে যে অ্যাগামেমনন অপমান করেছিল ব্রেসিসকে নিয়ে সেটা তার করা উচিত হয়নি, এবং সেই হিসেবে কিন্তু সে তার মা থেটিসকে বলে, এবং জিউসও কিন্তু সেই হিসেবেই কিন্তু ট্রয় পক্ষকে সমর্থন করতে থাকে। এবং জিউস তারপর সেই অ্যাগামেমননকে স্বপ্নে দেখায় যে তুমি এবার ট্রয়কে আক্রমণ করে দাও, এবার তুমি ট্রয়ের মানে প্রত্যক্ষভাবে যুদ্ধে নামো, ঠিক আছে। এবার তারা কি করছিল, তারা কিন্তু সেই ট্রয়তেই যে মানে তারা যে সেই 10 বছর থেকে যুদ্ধটা চলছিল, 10 বছর আগে যে আক্রমণ করেছিল সেই তারা কিন্তু সেই ট্রয়ের মধ্যে তাদের দুর্গ স্থাপন করে জাহাজ টাহাজ নিয়ে তারা থাকতে শুরু করে, ঠিক আছে। এবং বিভিন্ন তাদের কিংডমের মধ্যে ট্রয়ের বিভিন্ন কিংডমে তারা যুদ্ধ করে। এবার বলেছে তোমরা ট্রয়ের সাথেই যুদ্ধ শুরু করো প্রত্যক্ষভাবে। তো তখন অ্যাগামেমননকে এটা জিউস স্বপ্নে দেখায়, এবং অ্যাগামেমনন সেই হিসেবে কি করে, এবার মানে ট্রয়ের মধ্যে সে কি করে, তার আর্মিগুলোকে ডিপ্লয় করা শুরু করে। এবার ট্রয়ের রাজা কে ছিল, ট্রয়ের রাজাকে সেই প্যারিস যে ছিল, প্যারিসের বাবা প্রিয়াম,
আমরা প্যারিসের কথাটা কোথায় পেলাম, যে প্যারিস কিন্তু সেই অ্যাফ্রোডাইটকে সুন্দরী বলে ঘোষণা করে এবং তারপর কিন্তু সে সুন্দরী রমণী হেলেনকে চুরি করে, যা নিয়ে এই যুদ্ধটা। এবার সেই প্যারিসের বাবা হচ্ছে প্রিয়াম, মানে ট্রয়ের রাজা। এবার সেই প্রিয়ামও কী করে, যখন দেখলো যে খবর পেল যে অ্যাগামেমনন বা গ্রিকরা তাদের আর্মি ডিপ্লয় করেছে ট্রয়ের ওপর, সেও কী করলো, সাধারণভাবে তার সৈন্যবাহিনীকে সুসজ্জিত করলো সেই যুদ্ধ থেকে নিজেদের রক্ষা করার জন্য। ঠিক আছে, এবার এবার কি হলো, এবার চলে এলো প্যারিস। এবার প্যারিস কি বলল, যে আমি মানে এই যুদ্ধটা সেনাবাহিনীর সাথে হওয়ার আগে আমরা একটা ডুয়েল করে নিই, মানে আমি মানে সে প্যারিস বলতে থাকলো যে প্যারিস আর যে মানে মেনেলস, মেনেলস মানে যার ওয়াইফ ছিল, যার মানে মেনেলাস ছিল কিং, যার কুইন ছিল হেলেন, যাকে প্যারিস চুরি করেছিল। তো বলল যে প্যারিস বলল যে আমি ম্যানিলাসের সাথে একটা ডুয়েল করতে চাই এবং এই যুদ্ধটা এভাবেই নিষ্পত্তি হয়ে যাক। এবং এখানে স্থির করা হলো যে মেনেলাসের ওয়াইফ ছিল কে, মেনেলাসের ওয়াইফ ছিল হেলেন এবং প্যারিস তাকে চুরি করেছিল। এবার এটাতে ঠিক হলো যে এই ডুয়েলটাতে হবে, যদি প্যারিস মানে জয়লাভ করে তাহলে হেলেন কিন্তু ট্রয়েই থেকে যাবে বা প্যারিসের কাছেই থেকে যাবে। ঠিক আছে, আর যদি প্যারিস হারে মেনেলাস জিতে যায় তাহলে হেলেনকে কিন্তু মেনেলাস আবার সসম্মানে তার রানী হিসেবে নিয়ে গ্রিকে ফিরে যাবে। ঠিক আছে, তো এরকমভাবে একটা ডুয়েল শুরু হয় এবং মানে মেনেলাস আর প্যারিসের মধ্যে কিন্তু প্রচণ্ড যুদ্ধ চলতে থাকে এবং এতে দেখা যায় যে মেনেলাস কিন্তু প্যারিসকে কিন্তু যথেষ্টভাবে আক্রমণ করে এবং আহত করে এবং সে মরতে মরতে বেঁচে যায় যখন অ্যাফ্রোডাইটাকে, ওই যে অ্যাফ্রোডাইট সেই গডেস যাকে প্যারিস সুন্দরী বলে ঘোষণা করেছিল, সেই অ্যাফ্রোডাইট তাকে প্যারিসকে কিন্তু এই সময় এসে সাহায্য করে। অ্যাফ্রোডাইট তখন প্যারিসকে কিন্তু সেই মৃত্যুর হাত থেকে বাঁচায় এবং সেখান যুদ্ধক্ষেত্র থেকে তাকে সরিয়ে নিয়ে আসে, না হলে কিন্তু হেলেনকে তখন তার দিতে বাধ্য হতো এবং এই যুদ্ধটাও কিন্তু শেষ হয়ে যেত। কিন্তু অ্যাফ্রোডাইট কিন্তু প্যারিসকে তখন মানে সেই সেই জায়গা থেকে ঘুরিয়ে চলে নিয়ে আসে। এরপর যুদ্ধ আরও এরকমভাবে মানে যুদ্ধ চলতে থাকে এবং যুদ্ধ আরও ঘোরতর হয়ে যায় এবং সেই যুদ্ধে তারপর কি করে মানে এবার মানে যুদ্ধ আরও চলতে থাকে, এরকমভাবে প্রচুর ক্ষয়ক্ষতি হতে থাকে দুপক্ষেরই। তখন ভগবানরা ভাবে যে এই সময় যে এই যুদ্ধটার এখানে শেষ হোক, কিন্তু হেরা, ওই যে হেরা আর এথেনা আর অ্যাফ্রোডাইট তিন গডেসকে সুন্দরী তকমা দিয়েছিল শুধুমাত্র অ্যাফ্রোডাইটকে, সেই হেরা আর আর এথেনার তো একটা রাগ ছিলই। তখন হেরা আবার জিউসকে কনভিন্স করে যে এই যুদ্ধটা আরেকটু কিছুদিন হোক, মানে আমি ট্রয়ের ডিস্ট্রাকশনটা দেখতে চাই, যে ট্রয় যে মানে ট্রয়ের টোটাল ডিস্ট্রাকশন বা অ্যানিহিলেশনটা আমি দেখতে চাই, তাই যুদ্ধটা আরও কিছুদিন করা হোক, মানে এটা জিউসকে গিয়ে বলে। মানে এখানে আমরা বুঝতে পারছি সেই মহাভারতের যুদ্ধের মতো কিন্তু আছে, মানে মহাভারতের যুদ্ধের যেমন মানে টোটাল যুদ্ধে কি হবে না হবে সমস্ত কিছু যেমন কৃষ্ণের হাতে ছিল, তাই না? মানে অর্জুন যখন যুদ্ধ করতে রাজি হচ্ছিল না, তখন কিন্তু কৃষ্ণ বলেছিল যে মানে তুমি যুদ্ধ করো বা না করো, আমি এইসব মানে আমি কিন্তু আগে থেকেই সব ঠিক করে রেখেছি কি হবে, কোন পক্ষ জয়ী হবে, তো তুমি কিন্তু শুধুমাত্র নিমিত্ত মাত্র এই যুদ্ধের, মানে সমস্ত কলকাঠি কিন্তু মানে কে নাড়াতো, কৃষ্ণই নাড়াতো। এরকমভাবে জিউসও ছিল হেড। তো তখন ভগবান মানে তখন জিউস চাইছিল যুদ্ধটা শেষ হয়ে যাক এখানেই, যে এই হেলেনকে নেওয়ার জন্য যে প্যারিস আর মেনেলাসের মধ্যে যুদ্ধ হলো, এটা দিয়েই এই ইলিয়াড যুদ্ধের এই ট্রোজান ওয়ারটা শেষ হয়ে যাক। কিন্তু তখন ওই হেরা কনভিন্স করে জিউসকে যে তারা ট্রয়ের অ্যানিহিলেশনটা সে দেখতে চায় এবং কিছুদিনের জন্য তখন মানে যুদ্ধবিরতিও ঘোষণা করা হয়। এদিকে যুদ্ধবিরতির মাঝখানে এথেনা, ওই গডেস যার মানে প্যারিসের উপর রাগ ছিল, সে এথেনা আবার কি করে, মানে একজন ট্রোজান তীরন্দাজ মানে আর্চার ছিল, তাকে প্রম্পটস করে যে মানে তাকে মানে উত্তেজিত করে এবং বলে মেনেলাসকে শ্যুট করে দিতে।
ঠিক আছে। তো তখন সে কী করে, সেই তীরন্দাজ কিন্তু ম্যানেলাসকে শ্যুট করে এবং তাহলে কি হয়, যুদ্ধবিরতিটা ব্রেক হয়ে যায় এবং তাদের যে চুক্তি সেটা কি লঙ্ঘন হয় এবং তারপর আরও ঘোরতর যুদ্ধ শুরু হয়ে যায় তাদের মধ্যে। এবার যুদ্ধে কিন্তু ডায়ামেডেস কিন্তু মানে এরকম অনেক গ্রিকদের মধ্যে কিন্তু বীর যোদ্ধা ছিল, অনেক ওয়ারিয়ার ছিল যারা যুদ্ধক্ষেত্রে প্রাণপণে যুদ্ধ করেছে গ্রিকদের হয়ে। তাদের মধ্যে যেমন ছিল অ্যাকিলেস, তারপর ছিল ডায়ামেডিস। অ্যাকিলেসের নাম তো আমরা শুনেছি। এবার ডায়ামেডিসও মানে যুদ্ধক্ষেত্রে গ্রিকদের হয়ে প্রচুর মানে ট্রোজানদের প্রচুর ক্ষয়ক্ষতি করে, প্রচুর যোদ্ধাকে নিহত করে। তারপর ছিল ইডিসাস। আমাদের সেই ইউলিসিস, এও কিন্তু ছিল গ্রিকদের পক্ষে। অ্যাজাক্স, প্যাট্রোক্লেস, তারপর নেস্টর, এরা সব ছিল গ্রিক পক্ষের মানে বীর যোদ্ধারা। এবার ডায়ামেটাস কিন্তু প্রচুর ট্রয় পক্ষের প্রচুর ক্ষয়ক্ষতি করে, কিন্তু ক্ষয়ক্ষতি করেও কিন্তু মানে তাদের যে মানে পরাজয় যে হতে চলেছে সেটাও কিন্তু সে বুঝতে পারে। ডায়ামেটাস এর মধ্যে কি করে আবার অ্যাফ্রোডাইট এবং অ্যাফ্রোডাইটকে ওই গডেস যাকে সুন্দরী বলে ঘোষণা করা হয়েছিল, সে অ্যাফ্রোডাইটকেও আহত করে। এবং অ্যারেস কিন্তু সে অ্যারিস না, যে বিবাদের দেবী, সে না, কিন্তু এটা হচ্ছে অ্যারেস হচ্ছে যুদ্ধের দেবতা, তাকেও আহত করে। কিন্তু তার ফলেও কোনো লাভ হয় না, মানে গ্রিকদের পরাজয় কিন্তু নিশ্চিত হতে থাকে। মানে তাদের এই যুদ্ধটাতে তাদের যে ভয়ঙ্কর পরাজয় হবে সেটা কিন্তু বোঝা যেতে থাকে। তো এই সময় কিন্তু মানে এবার মানে গ্রিক পক্ষ কিন্তু ভয় পেয়ে যায়। এদিকে অ্যাকিলেস কী করছে, অ্যাকিলেস জেদ করে বসে আছে যে সে যুদ্ধক্ষেত্রে নামবে না। আর এদিকে কি করছে ট্রোজানরা আরও মানে বুঝে গেছে যে অ্যাকিলেস যুদ্ধ করবে না, অ্যাকিলেস ছিল মেইন বড় যোদ্ধা, সেই যুদ্ধ করছে না। এবার ট্রোজানরা কি করছে, এই করে করে তাদের দুর্গের পাশে মানে গ্রিকদের দুর্গের পাশে চলে এসেছে এবং তারা গ্রিকদের যেমন দুর্গের পাশে চলে এসে যুদ্ধ করা শুরু করেছে, রাতের অন্ধকারে অনেক গ্রিক ওয়ারিয়ারকে মেরেও ফেলেছে। এমনকি তারা শেষে কি করে, গ্রিক একটা জাহাজকেও কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং পুড়িয়ে দেয়। এবার কিন্তু গ্রিক পক্ষ ভয় পেয়ে যায় যে এবার এই জাহাজগুলোকে যদি সব পোড়াতে থাকে এভাবে, তাহলে তারা কিন্তু ট্রয়ে বন্দি হয়ে যাবে, তারা কিন্তু আর ফিরতে পারবে না। তাই তারা তখন কি করে, যে অ্যাগামেমনও সেই ক্ষেত্রে ভয় পেয়ে যায় এবং তখন সে বুঝতে পারে যে অ্যাকিলিসকে মানে এরকমভাবে অপমানিত করা ঠিক হয়নি। এবং তখন অ্যাগামেমনন কি করে, নেস্টার নামে একজনকে মানে এমবাসি বা দূতকে কিন্তু পাঠায় কার কাছে, অ্যাকিলিসের কাছে রিকোয়েস্ট নিয়ে, মানে অনেক উপঢৌকন নিয়ে যায় যে যাতে অ্যাকিলিস এতে যুদ্ধ করে। কিন্তু তখনও পর্যন্ত অ্যাকিলিসের কিন্তু রাগ ভাঙেনি। সে নিজে যুদ্ধক্ষেত্রে না গিয়ে তার যে একজন বন্ধু ছিল তার নাম ছিল প্যাট্রোক্লোস। ঠিক আছে, এই যে প্যাট্রোক্লোসের কথা বললাম, সেই প্যাট্রোক্লোস সেও কিন্তু বীর যোদ্ধা ছিল এবং দেখতে অনেকটা তাদের হাইট, চেহারার ধরন অনেকটা কিন্তু অ্যাকিলিসের মতো ছিল। তো তখন প্যাট্রোক্লোস বলে, ঠিক আছে, অ্যাকিলিস যখন যাচ্ছে না, আমি অ্যাকিলিসের বর্ম পরে, তার আর্মার পরে আমি যুদ্ধক্ষেত্রে চলে যাই এবং যতটা পারি আমি যুদ্ধটা করতে থাকি। তো এইভাবে কী করে, প্যাট্রোক্লাস কিন্তু যুদ্ধে চলে যায় এবং যুদ্ধ গিয়ে বীরত্বের সাথে কিন্তু সে যুদ্ধ করতে থাকে। এবং প্যাট্রোক্লাস সেখানে গিয়ে কিন্তু মানে অনেক বীর যোদ্ধাকে, ট্রোজান পক্ষের অনেক বীর যোদ্ধাকে কিন্তু সে মেরে ফেলে। কিন্তু শেষে দেখা যায় যে হেক্টর সেই হেক্টরের কথা এখানে আমি বলেছিলাম আগে। আচ্ছা, হেক্টর কিন্তু তারপর কি করে, হেক্টর ছিল মানে ট্রয়দের আরেকজন বীর, ট্রয়দের পক্ষে, সেটা ট্রোজানদের পক্ষের একজন বীর যোদ্ধা। তো সেই হেক্টর কিন্তু প্যাট্রোক্লাসকে মেরে ফেলে এবং তারপর দেখা যায় যে তার মৃত্যুর পর তারা দেখতে পায় যে এটা অ্যাকচুয়ালি অ্যাকিলেস না, অ্যাকিলেসের বর্ম পরে এটা কিন্তু প্যাট্রোক্লাস। এবার এই প্যাট্রোক্লাস যে মারা যায়, এবার তার ডেড বডি নিয়ে, তার বর্ম নিয়েও কিন্তু এই ট্রয় পক্ষের মধ্যে এবং গ্রিক পক্ষের মধ্যে কিন্তু ঝামেলা চলতে থাকে যে এই মানে ডেড বডিটা কে নেবে বা বর্মটা কাদের অধিকারে থাকবে। এই নিয়ে যখন যুদ্ধ চলে তখন মানে রিকোয়েস্টের পর শেষ পর্যন্ত সেই প্যাট্রোক্লাসের ডেড বডি কিন্তু গ্রিকদের দিয়ে দেওয়া হয় এবং সেখানে তারা তাদের অন্ত্যেষ্টিক্রিয়া পূরণ করে, সেই প্যাট্রোক্লাসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। এবার
এই কথাটা যখন এই অপমানটা কিন্তু সে সহ্য করতে পারে না। তার প্যাট্রোক্লাস ছিল কিন্তু অ্যাকিলেসের পরম বন্ধু। তো তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু অ্যাকিলেস আবার গ্রিক পক্ষের হয়ে যুদ্ধ করতে রাজি হয় এবং সে যুদ্ধক্ষেত্রে নামে এবং তার তখন একমাত্র উদ্দেশ্য ছিল কার মৃত্যু? হেক্টর, যে কিন্তু যুদ্ধে বীরত্বের সাথে কিন্তু যুদ্ধ করতে থাকে অ্যাকিলেস এবং শেষ পর্যন্ত কিন্তু সে হেক্টরকে নিহত করতে সমর্থ হয়। এবং তারপর কি করে, সে হেক্টরের যে ডেড বডি আছে সেই ডেড বডি তার পায়ের সাথে হেক্টরের পায়ের সাথে কিন্তু তার রথের সাথে বেঁধে দেয় এবং সেই পুরো যুদ্ধক্ষেত্রে সেই হেক্টরের ডেড বডিকে কিন্তু ঘোরাতে থাকে এবং ওই যে পেট্রোক্লাসের যে ফিউনারাল রাইট চলছিল এবং সেখানেও তার চারপাশে 9 দিন ধরে কিন্তু সেই ডেড বডিকে ঘোরাতে থাকে। এবার ভগবানরা তখন সে ভাবতে থাকে যে এই হেক্টরের যে মৃত্যু হলো তারও কিন্তু ফিউনারাল রাইট হওয়া উচিত এবং তখন সে প্রিয়ামকে প্রিয়ামের ছেলে ছিল হেক্টর, প্যারিস এবং হেক্টর ছিল ট্রয়ের যে রাজা প্রিয়াম তার ছেলে। এবার প্যারিসের দাদা ছিল হেক্টর। তো তখন প্রিয়ামকে সাহায্য করার জন্য জিউস কিন্তু হারমেস নামে আরেকটা গডকে পাঠায় এবং প্রিয়াম গিয়ে ওই অ্যাকিলেসের কাছে কিন্তু কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করে এবং শেষ পর্যন্ত কিন্তু অ্যাকিলেস মেনে নেয় এবং তারপর সেই হেক্টরের ডেড বডিকে কিন্তু ট্রয়দের কাছে ট্রয়দের হাতে তুলে দেয় এবং শেষ পর্যন্ত হেক্টরের কিন্তু সুসম্পন্নভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া কিন্তু সম্পন্ন হয়। আর এইভাবেই কিন্তু ইলিয়াডের স্টোরিটা শেষ হয়ে যায়। ঠিক আছে, সেখানে আর দেখানো হয় না যে হেলেন কোন পক্ষে থাকলো, হেলেনকে কোথায় পাঠানো হলো, কোন পক্ষের জয়কে সুনিশ্চিত করা হলো এবং হেলেন কার পক্ষে থেকে গেল সেটা কিন্তু আর দেখানো হয় না। ঠিক আছে, এবার এরকমভাবে আমরা যে পরিচয়টা পেলাম যে কিভাবে যুদ্ধ হয়েছিল, তো এখান থেকে কিন্তু একটা জিনিস ক্লিয়ার দেখলাম, আমাদের যে কবিতা আছে ইউলিসিসে দেখো এরকম ইলিয়াডের এই গল্পটা কিন্তু দেওয়া নেই। তাহলে এই যে ইলিয়াডটা শেষ হলো, এই যুদ্ধটা শেষ হয়ে গেল, ট্রোজান ওয়ার শেষ হলো। এবার ট্রোজান ওয়ারের পর যে বীর যোদ্ধারা যারা বেঁচে থাকলো তারা কি করলো, জাহাজ নিয়ে ফিরে আসতে তাদের তাদের নিজের জায়গায় যে ফিরে আসার জার্নিটা শুরু করলো সেটা নিয়ে কিন্তু শুরু হবে আবার কিসের গল্প? ওডেসির গল্প শুরু হবে। এবার বুঝতে পারলে যে লিঙ্কটা কোথায়, আমাদের সিলেবাসের সাথে লিঙ্ক কোথায় এবং কিভাবে কোন অ্যালিউশনগুলোকে ব্যবহার করা হয়েছে। আমি পার্ট পার্ট করে এরকম করে কিন্তু ক্লাস চালাতে থাকবো। এবার শুরু হবে ওডিসির গল্প, কিভাবে সেই ইউলিসিস বা ইডিসাস সেই যুদ্ধের পর জাহাজে করে বাড়ি ফিরল, কিভাবে রাস্তায় কি ধরনের সেই জার্নিতে সে কি ধরনের তার অভিজ্ঞতা হলো এবং শেষে বাড়ি ফিরলো, পেনেলপের সাথে দেখা হলো, এগুলো কিন্তু সব ইডিসাসের গল্প, ওডিসির গল্প। বুঝতে পারলে এবার? তাহলে এভাবে কিন্তু পরপর আরও ক্লাস চলতে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।